ক্ষমতা পেয়েই ইঙ্গিত দিয়েছিলেন উত্তর পূর্ব ভারতকে অশান্ত করে তুলবেন, চেষ্টার ত্রুটিও রাখছেন না। বাংলাদেশের ইউনিস প্রশাসনের ভারত বিদ্বেষের নতুন ফন্দি, সীমান্তে নির্মাণ হচ্ছে বেআইনি উঁচু বাঁধ। যে বেআইনি বাঁধের ওপর রাস্তা তৈরি কাজও চলছে বলে অভিযোগ। 1971 সালে ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তের জিরো লাইনের দুদিকের মধ্যে কোনো দিকেই 150 গজ পর্যন্ত কোনো ধরনের পাকা নির্মাণ করতে পারবে না ভারত কিংবা বাংলাদেশ। কিন্তু আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কৈলাস শহরের দেবীপুর সীমান্তের গা ঘেঁষে বাংলাদেশে একটি উঁচু বাঁধ নির্মাণকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল রূপ নিয়েছে। জানা গেছে ভারতের সীমান্ত বরাবর প্রায় 10 কিলোমিটার দীর্ঘ বাঁধ তৈরির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। দ্রুত গতিতে কাজ চলছে এবং প্রায় 3 কিলোমিটার লম্বা বাঁধ তৈরিও হয়ে গেছে। আর বাঁধের পাশে উঁচু লম্বা পাকা ওয়ালও তৈরি করছে বাংলাদেশ বলে খবর। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে ঘটনা সম্পর্কে অবগত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন দেখার ভারত সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেয়। কিন্তু প্রশ্ন, বাংলাদেশ এই বাঁধ কেন নির্মাণ করছে? কৈলাস শহরের বিস্তীর্ণ এলাকাকে বর্ষার সময় বানভাসী করার আশঙ্কা নিয়ে কি এই বাঁধ নির্মাণ করা হচ্ছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় ষড়যন্ত্র? সীমান্তের এত কাছে এই ধরনের বাঁধ বাংলাদেশ নির্মাণ করতে পারে কিনা? আন্তর্জাতিক নিয়ম উল্লঙ্ঘন করে ভারত কি পদক্ষেপ নিতে পারে বাংলাদেশের বিরুদ্ধে? এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের এই টক শোতে অবশ্যই একজন বিশেষ অতিথি রয়েছেন, যিনি কৈলাস শহরের একজন সমাজ সচেতক। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। দেবীপুর সীমান্তে বাংলাদেশের বাঁধ নির্মাণ কিভাবে বিপদে পড়তে পারে কৈলাস শহর, এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ টক শোতে আজ আমার সাথে কৈলাস শহর থেকে প্রযুক্তির সাহায্যে জুড়ে গেছেন বিশিষ্ট সমাজ সচেতক ভাস্কর ঘোষ অধিকারী। স্বাগত ভাস্কর বাবু আপনাকে আজকে অনুষ্ঠানে। ভাস্কর বাবু, প্রথমেই যেটা আপনার কাছে জানবো যে এই ঘটনাটি জনসমক্ষে আসার পর কৈলাস শহরবাসীর কি প্রতিক্রিয়া, মানুষ কিভাবে দেখছে ব্যাপারটা? দেখুন, আমরা যারা কৈলাস শহরে আছি, আমরা নিজেদেরকে সবসময় আমরা বলি জিওগ্রাফিক্যাল অ্যাকাউন্ট আমাদের খারাপ। আচ্ছা, কারণ এটা একটু আমরা নিজেরাই বুঝি যে আমাদের ভৌগোলিক অবস্থান খারাপ। তৃতীয়ত যে জিনিসটা, ভারত বাংলাদেশ যে বর্ডারটা আছে এটা অশ্বক্ষুর আকৃতি। মানে আমরা যে ঘোড়ার যে পা, এই পাটা দুদিক দিয়ে যায়, ঠিক মধ্য জায়গাটা বাংলাদেশ আমাদের কাছে। আচ্ছা। তৃতীয়ত আমরা যে ব্যাপারটা বলি যে কৈলাসহরের উপর দিয়ে একটা বিশাল নদী বয়ে গেছে এবং বিখ্যাত নদী সেটা হচ্ছে মনুনদী, এবং সেই নদীটা শাখান থেকে উৎপত্তি হয়েছে এবং উৎপত্তি হয়ে দেও নদীর সাথে মিশেছে এবং দেও নদীর সাথে মিশিত হয়ে বাংলাদেশের তেলিবিল গ্রামে গিয়ে কুশিয়ারা নদীর সাথে মিশেছে। আচ্ছা। এই কুশিয়ারা নদী কিন্তু আবার করিমগঞ্জ থেকে প্রবাহিত, এটাও বাংলাদেশে গিয়ে এই মন নদীর সাথে তেলিবিল গ্রামে। আচ্ছা, কথা হচ্ছে এই মন নদীটা বিশাল প্রশস্ত এবং মন নদী দিয়ে দুটি জল যায়, সেটা হচ্ছে মন নদীর জল এবং দেও। এখন এমনিতে শহরে আমরা বানভাসী এলাকা বলে প্রসিদ্ধ। তারপর কিছুদিনের মধ্যে আমাদের সামনে যখন ঘটনাটা এলো যে বাংলাদেশে একদম আমাদের লাটিয়াপুরা দেবপুর গ্রাম সংলগ্ন এলাকায় বাংলাদেশ সীমান্তের জায়গার মধ্যে অবৈধভাবে, অবৈধ সরকার অবৈধভাবে একটা বিশাল উঁচু বাঁধ নির্মাণ করছে। আচ্ছা। এবং ব্যাপারটা হয়তো আমরা ততটুকু সচেতন ছিলাম না বা জানতাম, জানা ছিল না, স্পষ্ট ছিল না, কিন্তু বিধানসভায় আমাদের এলাকার বিধায়ক বিভূতিসিনহা এই প্রশ্নটা উত্থাপন করার পর এবং আমাদের এই জেলারই মন্ত্রী সুধাংশু দাস উনি সমর্থন করার পর যখন তড়িঘড়ি ব্যাপারটা আমাদের সামনে গেল, আমরা একদম প্রত্যক্ষ করলাম বিশাল উঁচু বাঁধ। বলতে কি
2018 সালের বন্যার পর, গত বছর ভয়াবহ বন্যার পর এবং এবারে এই উঁচু বাঁধের পর এক প্রকার আতঙ্কগ্রস্ত হয়েই আমরা সমগ্র কৈলাসবাসী আছি। আচ্ছা, কারণ এই উঁচু বাঁধ জলটা পুরোপুরিটাই আটকে যাবে। মন নদীর জল বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপকভাবে তার বিস্তৃত, সেটা আর হবে না। আমরা পুরোপুরি বুঝতে পারছি সেক্ষেত্রে কৈলাস শহরের পুরো শহরটা ডুবে যাবে। অনেকে হয়তো দোতলা করেছেন 2018 সালে, পরে পুঁজি যা কিছু করেছেন, কিন্তু এবার আর দোতলা শুচ্ছে না, দোতলার উপর দিয়ে পর্যন্ত জল যেতে পারে সেটা আমরা বলতে পারি। কারণ নদী, আমাদের মনোনদীর নাব্যতাও কিন্তু পাশাপাশি কমেছে। আচ্ছা, সুতরাং এই বাঁধ আমাদেরকে রাত জাগানো একটি ঘটনা নিয়ে এসছে। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে আছে। ওকে, ভাস্কর বাবু, আমরা একটু বিস্তারিত জানবো, যারা এই মুহূর্তে গোটা রাজ্যবাসী বা গোটা দেশের মানুষ যারা হয়তো এই অনুষ্ঠান দেখছেন বা পরেও দেখবেন, তাদের একটু জানার ইচ্ছে হয় যে ছবিটা আমরা দেখছি, এবং এই ছবিটা আজ 3-4 দিন ধরে আমরা দেখছি, যে বাঁধের ছবিটা দেখছি, সেখানে আমাদের পাশে ভারতবর্ষেও একটি, এই মনোনদীর ভারতবর্ষের দিকেও একটি বাঁধ অবশ্যই রয়েছে, যেটা বলা হচ্ছে যে সেটি 40 বছর আগের বাঁধ। এখন কথা হচ্ছে যে আমাদের বাঁধটি, মনোনদীর লেভেল থেকে আমাদের বাঁধটি ক ফুট উঁচু, এবং যেই বাঁধটি বাংলাদেশ নির্মাণ করছে এই মুহূর্তে, সেই বাঁধটি আপনারা মেপে তো দেখতে পারেননি, কিন্তু একটা চোখের আন্দাজে, আপনারা যারা সচক্ষে দেখেছেন, চোখের আন্দাজে সেটা কত ফুট উঁচু বলে আপনাদের মনে হচ্ছে? দেখুন, বিধানসভায় প্রসঙ্গটা উত্থাপনের পরে এবং আমাদের জেলার মন্ত্রী সুধাংশু দাস সমর্থন করার পরে যখন তড়িঘড়ি ব্যাপারটা নিয়ে তদবির শুরু হয়, জেলা প্রশাসন থেকে দিলীপ কুমার চাকমা এবং এডিএম স্যার অতুল বাবু এবং আরো কয়েকজন ওনারা জায়গাটা ভিজিট করেন, প্রত্যক্ষ করেন। আমি সমাজকর্মী এবং সংবাদ, ত্রিপুরাতে সংবাদ মাধ্যম, যাই হোক, আমি সেই জায়গাটা আমরাও নিজেরা দেখি। হ্যাঁ, মাপা তো সম্ভব নয়, কিন্তু ডিএম একটা ঘটনা, যে ডিএম যিনি জেলা প্রশাসক দিলীপ কুমার চাকমা, উনি নিজেও কিন্তু বাঁধ থেকে হতবাক হয়ে পড়েছিলেন, একদম বিহ্বল হয়েছে। এটা তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউতে করেছেন। আমি বলি, বাংলাদেশের বাঁধের উচ্চতা, টোটাল উচ্চতা নদীর চর থেকে 60 ফুট এবং বাঁধটা হচ্ছে 20 ফুট, টোটাল তাহলে 80 ফুট উঁচু, 80 ফুট উঁচু। আচ্ছা, এখন আমাদের দিকে যে বাঁধ আছে সেটা শুধুমাত্র 8 ফুটের মতো উঁচু। বর্তমানে যে অবস্থা, কারণ নদীর যে নাব্যতা কমে গেছে, 8 ফুটের মতো। সুতরাং আমাদের বাঁধ অনেক ক্ষেত্রে নিচু। আমাদের যে পুরো একদম ধরুন কামরাঙ্গা ব্রিজ থেকে শুরু করে শহরের এয়ারপোর্ট সংলগ্ন হয়ে বাঁধ, কৈলাসহরী বাঁধ দিয়ে যেটা বাঁধটা গেছে একদম শ্মশানঘাট, সেই বাঁধের উচ্চতা অত্যন্ত কম। এটা গতবার বন্যা তো 2018-তে তো আমাদের বাঁধ ভেঙে গেছিল পূর্বাঞ্চল, গত বছর বাঁধ আমাদের ভাঙার উপক্রম হয়েছে। পশ্চিম বাজারে আমাদের বাঁধ দিয়ে প্রচুর জল লিকেজ করেছে। আমাদের বাঁধের অবস্থা দুর্বিষহ, সেটা বলে লাভ নেই। সেটার অনেক ঘটনা, অনেক গল্প, অনেক কাহিনী। বাঁধের কোনো কাজ হয়নি 40 বছর পরেও। আমি নিজে আমার বয়সও অর্ধ শতাব্দীর কাছাকাছি, সুতরাং আমি বলতে পারছি যে বাঁধের কাজ কোনো কাজই হয়নি। বাঁধ যদি আছে সেটা শুধুমাত্র বলা যেতে পারে কিছুটা কামধেনু একটু গরু, সেটা একটা গল্পের গরু যদি হতে পারে, সেটা যে কোনো সময় বলে কাজ হয়, বাঁধের কাজ হয় শুধুমাত্র বালির বস্তা ফেলা, এবং সেটাও শুধুমাত্র ওই বর্ষাকালীন সময়। আচ্ছা, তারপর বাঁধের একদম কৈলাসহর মানুষ, 40,000 মানুষ বলতে পারবে যে বাঁধের কোনো কাজ হয়নি। এই বন্যা যদি আসে, এবারে বন্যা হয়, যে কোনো সময় পুরো শহরটা ভেসে যাবে, সেটা শুধুমাত্র বলার মানে সময়ের অপেক্ষা। ওকে, বন্যা হলে তো অবশ্যই ভাসবে, এবং যদি ভারী বর্ষণ হয় এবং যদি মনোনদীর ডেঞ্জার লেভেলের ওপর যদি জল বয়ে যায়, তাহলে কৈলাস শহরের জল ঢুকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এখন আপনাদের এই কথা থেকে বা বিভিন্ন রিপোর্ট থেকে আমরা যতটুকু বুঝতে পারছি,
এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাঁধটি নির্মাণ করা হচ্ছে, অবৈধ বাঁধটি বাংলাদেশের জিরো লাইনে নির্মাণ করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে বাঁধটির ওপর রাস্তা, পাকা রাস্তাও নির্মাণ করা হচ্ছে, সেটা পিচের হোক বা সিসি রাস্তা হোক। এখন কথা হচ্ছে যে সেটা সঠিক কিনা, এবং যদি সেই রাস্তা নির্মাণ হয়ে থাকে তাহলে বাঁধটি কি শুধু জল আটকানোর জন্যই করা হচ্ছে, নাকি বাংলাদেশের তরফে আরো অন্য কোনো ষড়যন্ত্র চলছে বলে মনে করছেন? আপনি খুব প্রাসঙ্গিক একটি ঘটনা বলছেন। দেখুন, যে বাঁধ হচ্ছে সেটা আমরা এমবেকমেন্ট বা বাঁধ, আমরা সাধারণ মানুষের চোখে বাঁধ, নদীর পাড়ের বাঁধ, নদীর পাড়ের বাঁধ একদম, এবং একদম একদম পুরোপুরি কথা, সেই বাঁধে এবার শহর, আমি বারবার জোর দিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এবার বন্যার অপেক্ষা করতে হবে না, তার আগে আপনারা শুনতে পারবেন কৈলাস হয়ে গেছে। আচ্ছা, দেখুন, এই যে বাঁধ দেবীপুর সংলগ্ন বিশাল বাঁধ হয়েছে, সেই বাঁধ পরিদর্শন ডিএম স্যার করেনি, পরবর্তী সময়ে এখানকার বিএসএফ এর ডিআইজি উনি করেছেন। তারপর কিন্তু ওনারা একটা ওই দিন সন্ধ্যায়, শনিবার দিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করেন এবং ডিআইজি স্যার উনি নিজে বলেন যে সেটা বাঁধ নয়, রাস্তা। আচ্ছা, এখানে প্রশাসন এবং বিএসএফ এর দুটো দিক আমাদের সামনে। বিএসএফ রা বলছেন সেটা একটা রাস্তা, এটা দুটো গ্রামকে জোড়া দিয়েছে, কিন্তু ডিএম স্যার বা দেখুন, তারপর তো মাননীয় মুখ্যমন্ত্রী উনি অমিত শাহর কাছে জমা দিয়েছে, কাগজটা জমা দিয়েছে, সেটা আমরা মিডিয়াতে জানতে পারলাম, আপনাদের মাধ্যমে জানতে পারলাম। প্রশাসন যেটা বলছেন এবং বিএসএফ যেটা বলছেন সেটা কিন্তু দ্বিমত হয়ে যাচ্ছে আমাদের কাছে, এবং আমরা যেটা দেখছি, আমরা কিন্তু প্রশাসনের সাথে একটা যে সেটা কোনো মানে রাস্তা করার জন্য, দুটো গ্রাম জোড়া দেওয়ার জন্য করা হয়, সেটা একদম করা হয়েছে পুরো একটা বাঁধ করা হয়েছে। এখন সেই বাঁধটা এতটাই প্রশস্ত এবং এতটাই উঁচু, সেই বাঁধের উপরে এখনো আপনারা দেখতে পারেন বাংলাদেশের দিকে প্রচুর অটো বা বলে টমটম গাড়ি চলছে। আচ্ছা, আমাদের কাছে যে খবর আছে, সেই বাঁধ বিস্তীর্ণ অঞ্চল নিয়ে ছড়ানো হচ্ছে, একদম মনোনীত পানি নিয়ে ছড়ানো হচ্ছে। সেই বাঁধ ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। সেই বাঁধের উপরে বাংলাদেশ সরকার রাস্তা বানাচ্ছে, এবং আপনারা জানেন যে বাংলাদেশে কখনো পিচের রাস্তা হয় না, ঢালাই রাস্তা হয়, সেটা ঢালাই রাস্তা করছেন। 2 নম্বর যে দিক, এই বাঁধের উচ্চতা এতটাই বেশি, ওই বাঁধের ধরুন ওই পারে, ধরুন ওইখানে যদি কিছু লোক দাঁড়িয়ে কোনো মতে কিন্তু এখানকার বিএসএফ এর কাছে ভিজিবল নয়, একমাত্র উপায় থাকবে স্যাটেলাইট অথবা ড্রোন, যেটা কিনা অনেকটাই আমাদের কাছে অপরিপূর্ণ, অবাস্তব মনে হতে পারে আমাদের কাছে। কারণ এতটাই হাইট করা হয়েছে যে সাধারণ মানুষ বা ধরুন বিএসএফ এর হাতে যে সমস্ত আমরা যখন দেখি বাইনোকুলার বা যাই দেখি, সেটা দিয়ে কিছুই ভিজিবল নয়। একদম। আরো একটা ব্যাপার আছে, বিএসএফ এর যারা আসছে ওনারা বলছেন যে 8 তারিখের পরে সেই জায়গাতে আর বাঁধ বিস্তৃত হয়নি। আমাদের কাছে একটা ব্যাপার আমরা মানে স্পষ্টভাবে আমরা বলতে চাইছি যে এই 0 পয়েন্টের একদম কাছে বিএসএফ আমাদের ফার্স্ট বর্ডার লাইন, নিশ্চয়ই আমাদেরকে প্রথম আমাদের ফোর্স, এই 0 লাইনের একদম কাছে এত উঁচু বাঁধ কি করে করতে পারে, যেখানে আমাদের বিএসএফ ভাইয়েরা, বিএসএফ জওয়ানরা নিজেদের কাঁটাতারের বেড়াকে লাগাতে পারছেন, কাঁটাতারের বেড়াকে ঠিক করতে পারছেন, রিপেয়ার করতে পারছেন। সুতরাং এটা একটা পরিকল্পিত একটা ঘটনা মনে হচ্ছে এই বাঁধের ঘটনাটা। বাঁধ, বন্যা তো অবশ্যই একটা ব্যাপার থাকছে, কৈলাস নয়, এটাকে একটু ভারতবর্ষকে ডুবানোর একটা চেষ্টা। দ্বিতীয়ত যে ব্যাপারটা আমার মনে হচ্ছে, সেটা যে বাঁধের ওই পারে কি হচ্ছে আমাদের কাছে থাকছে না, বা বিএসএফ এর কাছে থাকছে না। একদম। এবং এত উঁচু বাঁধ, যেটা আপনি বলছিলেন যে প্রায় 80 ফুট উঁচু যদি এই বাঁধ হয়, বা 60 ফুট উঁচু যদি হয়, বা 20 ফুট উঁচু, যেটাই হোক নদীর লেভেল থেকে, এখন প্রশ্ন হচ্ছে যে এই বাঁধ নির্মাণ হয়ে গেল, এতদিন চোখে পড়লো না, এক, আর আগে যে এখানে নিশ্চয় একটা বাঁধ ছিল, মনোনদীর বাঁধ বাংলাদেশের দিকেও ছিল,
সেই বাঁধটা কতটুকু ছিল? সেই বাঁধটা কি আমাদের মতো সেই 8 ফুট উঁচু বা 10 ফুট উঁচু এরকম বাঁধ ছিল নাকি সেটাও উঁচু ছিল? সেখানে দেখুন একটা যৌথ একটা নদী কমিশন আছে, ওরা বলে বা পানি কমিশন বা পানি পর্ষদ, যাই সেই কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এবং আন্তর্জাতিক সীমানা একটা, আপনি যেটা বললেন ভারত ইন্ডিয়া চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী কাজ করতে হয়। মোটামুটি 0 থেকে 1.5 গজ ধরে কাজ করতে হয়। এখন ঘটনা হচ্ছে এত বড় বাঁধ, প্রথম আমি প্রশ্ন আপনার, এত বড় বাঁধ হয়ে গেল, আমরা জানতে পারলাম না, এবং বিএসএফ কতটুকু জানিয়েছিল, কি করেছিল, সেটা একটা শহরবাসী কিন্তু দারুণ ভাবে এখন সন্দিহান হয়ে গেছে বর্তমান, একদম স্পষ্ট বলতে গেলে বর্তমান বিএসএফ বা প্রেসিডেন্ট। এটা আমাদের কাছে একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের কাছে প্রশ্ন, এত বড় বাঁধ হয়ে গেল, এত উঁচু বাঁধ, নদী থেকে 60 ফুট উঁচু এবং মাটি থেকে 20 ফুট উঁচু বাঁধ হয়ে গেল। বিএসএফ তারা এখন ভিজিট করছেন, এখন কথা বলছেন, ফ্ল্যাগ টিং করছেন। How is it possible? Does not it create any kind of favorable situation? তো এটা তো একটা অবাস্তব জিনিস সামনে। আপনি বলছিলেন যে বাঁধের কথা, হ্যাঁ আগে বাঁধ ছিল, বাঁধের হাইট অনেক কম ছিল, আমাদের মতো বাঁধ ছিল, সে বাঁধটাও নদীতে বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বাঁধের হাইট সাধারণ যে বাঁধ হয় সে বাঁধ হাইটের মধ্যে ছিল। এখন আমাদের যে বাঁধের হাইট আর ওদের বাঁধের হাইট, এটা মানে দিন এবং রাত্রিটাকে অমাবস্যা, দিন এবং অমাবস্যা দেখছে। ঠিক সাধারণ নজরে আপনারা বলছেন প্রায় 8 ফুট এবং ওইদিকে 80 ফুট নদীর লেভেল থেকে, তাহলে তো প্রায় 10 গুণ উঁচু বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ। আর সেখানে ভারতের বা ত্রিপুরা রাজ্যের একটি শহর এবং শহরের আশপাশ এলাকা যে কোনো সময় জলমগ্ন হতে পারে, একটু ভারী বর্ষণ হলেই জলমগ্ন হতে পারে আপনি বলছেন। নিশ্চয়ই উদ্বেগের বিষয় এবং আমরা অবশ্যই ভারত সরকার কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে রয়েছে, যেহেতু এটা সীমান্ত ভারত সরকার দেখবে। এখন এখানে আরেকটু জানতে চাইবো আপনাদের কাছে যে আন্তর্জাতিক নিয়ম মেনে এই ধরনের বাঁধ তো নির্মাণ করতে পারে না, বলা হচ্ছে জিরো লাইনের খুব কাছে, কিছু কিছু অংশ জিরো লাইনের খুব কাছে নির্মাণ করা হয়েছে এবং সেখানে বিএসএফ বাধা দেওয়াতে সেই জায়গায় কাজগুলো এখন আর হচ্ছে না, বাকি অংশে কাজ এখনো চলছে বলে খবর। এটা কতটা সত্যি? দেখুন সেটাও একটা ধোঁয়াশা। কেন বলছি, যেদিন ডিএন দিলীপ কুমার চাকমা স্যার, অর্ঘবাবু এবং ওনারা যিনি প্রদর্শন করে, সেদিন আমাদের জেলা পরিষদের সভাপতি বদরুজ্জামান, পঞ্চায়েত সমিতির সভাপতি বদরুজ্জামান, উনি আমাদের এখানকার এই জেলার জেলা কংগ্রেস সভাপতি, উনি নিজেও সেখানে ছিলেন। উনি কিন্তু বিবৃতি দিয়েছেন এবং ডিএম স্যার তারা নিজেও দেখেছেন ওই মুহূর্তে কাজ চলছে। আচ্ছা, এখন আমাদের সিলেটি, আমাদের এলাকাটা সিলেটি এরিয়া, শ্রীহট্ট এরিয়া, এখানে একটা কথা বলা হয় যে কেউ বিধবা মহিলা মাছ খেতে ইচ্ছে করছে, সেটাকে শাক দিয়ে খেয়েছে, শাক খাচ্ছে, উপর দেখে শাক খাচ্ছে। ঠিক সেরকম একটা ঘটনা বিএসএফ আমাদের সামনে আছে, এটা একদম স্পষ্ট। জিরো লাইনের একদম কিছু কিছু জায়গা একদম কাছে, আবার কিছু লাইন জিরো লাইন থেকে ওরা পিলার দিয়ে পয়েন্ট দিয়ে সেগুলি ব্যাখ্যা করার চেষ্টা করছে, কিছু টেকনিক্যাল জিনিস নিয়ে আসছে। কিন্তু ঘটনা এটাই যে ওই জায়গায় কিন্তু কাজ হচ্ছে এবং আমাদের কাছে সেই খবরটাও আছে, রাত্রিবেলায় ওনারা টিপান নিয়ে রাত্রিবেলা স্টিক দিয়ে অনেক ধরনের কাজ ওখানে হচ্ছে, কাজ এখনো হচ্ছে। বিএসএফ হয়তো ব্ল্যাক বিলিং করে ওনারা দিয়েছেন, কাজ করেছেন ওনারা, যেটা দেখা যায়। কিন্তু যেদিন ডিএম স্যার যেদিন গেলেন, শুক্রবার দিন যেদিন বদরুজ্জামান স্যার ছিলেন, আপনাদের স্ক্রিনেও আমরা দেখতে পাচ্ছি ছিলেন, ওনারা ছিলেন, কিন্তু কাজ হচ্ছিল। কারণ বদরুজ্জামান সাহেব নিজে বিবৃতি দিয়েছেন যে কাজ হচ্ছিল। আমাদের কাছে এই খবরটাও আছে, একদম শেষ মুহূর্তের খবরটা আমরা দিই, যেহেতু বলতে পারেন কিছুটা ঘরের খেয়ে বনের মুষ আমরা তারাই, শহরের কিছু মানুষ আমরা আছি এবং আমি সংবাদ মাধ্যমের সাথে যুক্ত আছি। পরিষ্কার বলি, কংগ্রেস দল এটাকে বড় ইস্যু করে আগামী কিছুদিনের ভিতরে, একদম সময়সীমা বললে ধরুন 500 ঘন্টার ভিতরে হতে পারে, সেটা 600 ঘন্টার ভিতরে হতে পারে, কংগ্রেস দল বড় আকারের আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। সেটা হয়তো
বর্তমান শাসক দল তাদের কাছে স্বস্তির ব্যাপার দাঁড়াচ্ছে না। কারণ এটা হ্যাঁ ভাস্কর বাবু, আন্দোলনটা অবশ্যই নিশ্চয়ই কৈলাসহরবাসীর জন্য হবে, কিন্তু কার বিপক্ষে হবে? কারণ এখানে তো ইন্টারন্যাশনাল ম্যাটার, সেটা তো অবৈধ কাজ তো করছে পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে ভারত সরকার নিশ্চয়ই বিষয়টি দেখবে। আর সেটা নিশ্চয়ই দুটো আশেপাশের দুটো বাড়ি নয়, যখন দুটো দেশের মধ্যে কোনো এরকম আন্তর্জাতিক ইস্যু হয় তখন নিশ্চয়ই সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়। হ্যাঁ, তা তো অবশ্যই, সেটা আন্তর্জাতিক ব্যাপার। কিন্তু ঘটনাটা এই জায়গায় দেখুন যে সরকার বা প্রশাসন যারা আছেন ওনাদের নিজস্ব একটা গোয়েন্দা বিভাগ বা গোয়েন্দা তত্ত্ব থাকে, এটা ঘটনা। না হলে বর্তমান মুখ্যমন্ত্রী যিনি, আমি মনে করি ডায়নামিক, উনি কিন্তু দেখুন মানে এই খবরটা বিধানসভায় ওঠার পরে নিজেই তদবির করেছেন, নিজেই প্রশাসনকে বলেছেন এবং প্রশাসন সাথে সাথে দৌড়ে গেছে। সেটা ঘটনা। প্রশাসন উনি জানতে পেরে নিজেই তদবির করেছেন, দৌড়ঝাঁপ করেছেন, উনি অমিত শাহর কাছে দিয়েছেন। এটা আমরা দেখতে পাচ্ছি একদম তরিন গতিতে কাজ করেছে। যেমন 2018 বন্যার সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তরিন গতিতে কৈলাসহরে কাজ করেছেন, সেটা ঘটনা। ঠিক তদুপরি কাছে আমাদের কাছে মনে হয় যে প্রশাসন, বর্তমান প্রশাসন যারা আছে ওনারাও সঠিকভাবে সজাগ থাকতেন, ওরা নিজস্ব বিভাগটা যদি সজাগ থাকতো তাহলে হতো এত বড় বাঁধ নির্মাণ করা সম্ভব। আমি বারবার বলছি বিএসএফ এর ঘটনা বা বিএসএফ, আমি অস্বীকার করছি না বিএসএফ এর জন্য আমরা বলতে পারছি, কিন্তু এটাও তো ঘটনা যে একটা রেকর্ড পরিমাণ চোরাচালান এদিকে ধরা পড়ছে, রেকর্ড পরিমাণ রোহিঙ্গা এদিকে হচ্ছে, করিডোর ধরা পড়ছে। তাহলে কিভাবে সেটা সম্ভব হচ্ছে? সামনে দিয়ে এত বড় বাঁধ হয়ে গেল, ওনারা তারপর প্ল্যানিং করছেন, তারপর কথা বলছেন, তারপর কাজে বাধা দান দিচ্ছেন। কাজে করার পরে বাধা দান, এটা কি হাস্যকর নয়? আমি কোন দল কি ঘোষণা করছে সেটা নয়, আমি আপনাদের জাস্ট বললাম, যেহেতু আমরা একদম নিশ্চয়ই সেটা অবশ্যই তাদের রাজনৈতিক কর্মসূচি, সেটা নিয়ে আমরা অবশ্যই পরে অন্য কোনো সময় আলোচনা করতে পারবো। কিন্তু এই মুহূর্তে যেটা কৈলাসহরবাসীর জন্য উদ্বেগের বিষয়, এবং আমরা স্থানীয়ভাবে আপনার থেকে জানার চেষ্টা করছিলাম যে স্থানীয় মানুষরা, কৈলাসহরের মানুষরা, যেটা নিয়ে গোটা রাজ্য এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ওয়াকিবহল মহল কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তায় রয়েছে যে এই ধরনের একটা বাঁধ নির্মাণ করে শুধুই কি কৈলাসহরকে বানভাসী করার প্রয়াস বা ষড়যন্ত্র, নাকি এর পেছনে আরো অন্য কিছু রয়েছে? কারণ কৈলাসহরে কিছুদিন আগে আমরা দেখলাম যে কৈলাসহরে বিএসএফ এর হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার কিন্তু প্রয়াস হয়েছে, এবং সেই ঘটনাও কিন্তু গোটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এখন বাঁধ নির্মাণ তো কারো ব্যক্তিগত কাজ হতে পারে না, এখানে তো সরাসরি ইউনিস প্রশাসন দায়ী। ইউনিস সরকার একটি বাঁধ যখন নির্মাণ হচ্ছে, আর এই ধরনের বাঁধ যখন পাকা বাঁধ নির্মাণ হচ্ছে এবং এইভাবে পাকা নির্মাণ, তাও জিরো লাইনের এত কাছে, তখন কিন্তু সেটা সরকার সরাসরি ভাবে দায়ী। তো আপনারা কি দেখছেন এখানে যারা বাংলাদেশি নাগরিক এবং যেখানে এই যে পাচার বাণিজ্যে যারা কাজ করছে, তারা এই মুহূর্তে কতটা স্বস্তিতে আছে এই বাঁধের জন্য? কারণ বাঁধ তাদেরও তো অসুবিধা করবে, তারা কি বলছে? দেখুন, আপনার প্রশ্নের দুটো দিক আছে। একটা হচ্ছে পাচার বাণিজ্যে যারা আছেন তারা কি বলছে, পাচার বাণিজ্যে কারা আছে সেটা তো পুলিশ বা প্রশাসন বলতে পারে না, সেটা আমাদের পক্ষে বলা। সংবাদ মাধ্যমের সঙ্গে আছেন, বলুন। ঠিক আছে, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই বাঁধ কি শুধুমাত্র জলে ডোবার জন্য নাকি আরো, এই প্রশ্নটা আমাদেরকেও ভাবাচ্ছে। কারণ প্রথমেই দেখুন, বাঁধের ঘটনাটা যখন থেকে একদম, আপনাকে বাস্তব কথা বলছি, শহরের প্রতিটি মানুষ একদম আবাল বৃদ্ধ বনিতা একই কথা, একই ঘুরছে যে বাঁধ বিশাল উঁচু হয়ে গেছে, এবার আমরা বুঝতে যাচ্ছি। এবং আমাদের শহরে, কৈলাসহরে বাঁধের কাজ এতটুকু হয়, এটা একটা ঘটনা। আর 2 নম্বর ঘটনাটা দেখুন, এই বাঁধ এতটুকু হাইট করা হয়েছে, বারবার বলছি, ওই পারে কি হচ্ছে সেটা কিন্তু একদম একদম ইনভিজিবল হয়ে গেল, একদম বিএসএফ এর কাছে, সাধারণ যারা ফ্রন্ট লাইনে যারা কাজ করছেন আমাদের রক্ষা করতে, তারা ওনারা বলছেন যদি দুটো গ্রাম ইত্যাদি কানেক্টিভিটি, কিন্তু ঘটনা এটাই যে
বিশাল অংশ কিন্তু আমরা আমাদের চোখের বাইরে চলে যাচ্ছে। সুতরাং এই কৈলাসহর দিয়ে যে করিডোর একটা বাণিজ্য হয়, এটা পরিষ্কার। কিছুদিন আগে, কয়েকদিন আগে আমরা দেখলাম 40 লক্ষ বিলি ধরা পড়লো, বন্দুক ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে, রোহিঙ্গা ধরা পড়লো। নিশ্চয়ই এই বাঁধ উঁচু যারা এই উঁচু হওয়ার ফলে এই সমস্ত কাজ যারা করে, নিশ্চয়ই সেক্ষেত্রে তারা একটু বাড়তি সাহায্য পেতে পারেন। কারণ কৈলাসহরে এক সময় মানুষ কিন্তু রাত্রিবেলা পাহারা দিত, এটা ঘটনা, রাত্রিবেলা পাহারা দিত। তারপর যখন এই আমাদের ফেন্সিংটা দেওয়া হয়, তারপরে কিন্তু এই পাহারাটা উঠে। কারণ না হলে এই ডাকাতি একদম অহরহ ঘটনা আছে। এবং ওই বর্ডার সংলগ্ন যারা থাকতেন তারা কিন্তু অনেকেই তৎকালীন সময় বাড়ি শিফট করে একদম নিজেদের ঘর পত্র সবকিছু নিয়ে শহরে দুপুরপন্থী বা থানা কাছাকাছি চলে এসেছিলেন জাতির নিরাপত্তা। সুতরাং এই বাঁধ উঁচু তো বন্যা তো এবার হচ্ছে, ধরে নিয়ে আমরা এগোচ্ছি, আমরা মানে বানভাসী হতে যাচ্ছি, পাশাপাশি আরো অনেক কিছু ঘটতে যাচ্ছে যেটা আমাদের অগোচরে থেকে যাচ্ছে। ঠিক, মানে বন্যাই শুধু একমাত্র ইস্যু নয় তাহলে ভাস্কর বাবু, এটা অকপটে হয়তো সবাই স্বীকার করছে যে শুধু বন্যা ইস্যু নয়, ইস্যু অনেক কিছুই হতে পারে। এই বাঁধের আড়ালে অনেক ধরনের অপকর্ম আগামী দিনে হতে পারে এবং তার জন্য অবশ্যই তৈরি থাকতে হবে আমাদের। এখন আপনারা কৈলাসহরবাসীরা ভারত সরকারের কাছে কি দাবি রাখছেন, বা এই মুহূর্তে সেখানে কি করা উচিত, সরকারের কি করা উচিত বলে আপনাদের মনে হয়? শেষ প্রশ্ন আমার। কূটনৈতিক স্তরে ভারত বাংলাদেশ নিজেদের মধ্যে আলোচনা করবে, সমাধান করবে, সেই বাঁধ এত উঁচু হতে পারে না, এটা একটা বড় ঘটনা। দ্বিতীয় প্রধান যে ব্যাপার, 40 বছরের পুরনো বাঁধ, কৈলাসহরে যে বাঁধ, যদি শহরকে বাঁচাতে হয় এবং একদম তড়িঘড়ি করে বাঁচাতে হয়, তাহলে আগামী কিছুদিনের মধ্যে, কারণ দেখুন শুখা মৌসুম একদম শেষ হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে আমরা এবং গরমকালে চলেছি, শীতকাল তো প্রায় শেষই, কিছুদিনের মধ্যেই এই আমাদের যে কৈলাসহরে যে বাঁধ আছে, একদম পশ্চিম বাজার সংলগ্ন এরিয়া হয়ে গোবিন্দপুর হয়ে এয়ারপোর্ট সংলগ্ন কামরাঙ্গা পর্যন্ত যে বাঁধ বিস্তৃত হয়ে আছে, সেই বাঁধের কাজ হতে হবে। সেই বাঁধের কাজ মানে সেই বাঁধকে প্রশস্ত করা এবং উঁচু করা, প্রশস্ত করা এবং উঁচু করতে হবে, এটা একটা ব্যাপার। নদীর নাব্যতা বাড়ানোর জন্য আমাদের নদীকে ড্রেজিং করতে হবে। এই দুটো দিক আমার মনে হয় তড়িঘড়ি ভাবে করা দরকার, এবং বাঁধ উঁচু এবং বাঁধ প্রশস্ত করা দরকার। এবং আমাদের 40 বছর আগে যে বাঁধ নির্মিত ছিল, এটা ঘটনা যে পশ্চিম বাজারে যে বাঁধ ছিল, সেই বাঁধ কিন্তু জামে মসজিদ পর্যন্ত, আমাদের পশ্চিম বাজারে মসজিদ আছে জামে মসজিদ, ততটুকু কিন্তু পাকা হয়ে গেছে। এবার যদি এই পাকা এই বাঁধ দিয়ে পুরোটাই জল লিকেজ করেছে পশ্চিম বাজারে, অনেকের ঘরে টরে দোকানে প্রচুর জল ঢুকেছে। এবারে গতবারে 2024 ফ্লাডে, 24 অনেকেই একদম এই পাকা বাঁধ দিয়েও যদিও জল লিকেজ করে অনেকের দোকান টোকান ঘরে জল ঢুকেছে। এবং একটা ঘটনা যে ফায়ার সার্ভিস তখন ওনারা পাম্পিং করে সেই সব টাকা বাঁচিয়েছিলেন। এবং আমাদের DWS যে শহরে আছে, পানীয় জল বা ফ্লাডের ডিপার্টমেন্ট আছে, সেই সময় আমি নিজে ছিলাম বাঁধে, আমার ঘরে জল ঢুকেছিল, আমি একদম মূল শহরে আছি গোবিন্দপুর, জমা জল ঢুকেছিল। আমি কিন্তু এই বন্যার আধিকারিক বা বন্যা যারা বলেন কাউকে খুঁজে পাই। ওকে, তাহলে ভাস্কর বাবু, আপনাদের তাহলে মূল দাবি এখন বাঁধ নির্মাণ, তাহলে একটাই দাবি আপনাদের, ভারতের দিকে যে বাঁধটি রয়েছে সেটাকে প্রশস্ত করা এবং সেটাকে বাংলাদেশ যে বাঁধ করেছে তার থেকে বেশি উঁচু করা, তাই তো? একদম। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাস্কর বাবুর সঙ্গে থাকার জন্য। আজ গুরুত্বপূর্ণ কথা বললেন আপনি, গুরুত্বপূর্ণ, এবং আপনার তরফ থেকে আমরা অবশ্যই কৈলাসহরবাসীর মতামত জানলাম, কৈলাসহরবাসী এই মুহূর্তে কি ভাবছে, কতটা উদ্বিগ্ন রয়েছে সে বিষয়ে জানলাম। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, বাংলাদেশে ইউনিস সরকার প্রতিষ্ঠার পর থেকে ভারত বিরোধী যেসব কার্যকলাপ করে চলেছে, এর তেমন কোনো প্রভাব না পড়লেও বহু এলাকায় সীমান্তে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। তাহলে কি পা বাড়িয়ে ঝামেলা জড়াতে চাইছে বাংলাদেশ? ঊনকোটি জেলা সদর কৈলাসহরে সম্প্রতি ইউনিস প্রশাসনের ষড়যন্ত্র ধরা পড়ল। যে উঁচু বাঁধ নির্মাণ করেছে বাংলাদেশ, সেই বাঁধের কারণে বর্ষাকালে উদ্দেশ্য প্রণোদিতভাবে গোটা কৈলাসহরকে জলে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ইউনিস সরকার বলে মনে করছেন অভিজ্ঞ মহল। এখন দেখার ভারত সরকার কি পদক্ষেপ নেয়, সেদিকে নজর রাখছি আমরা। গোটা কৈলাসহরবাসী এই মুহূর্তে উদ্বিগ্ন রয়েছেন। বর্ষাকাল একদম সম্মুখে, বর্ষাকাল যদি আসে, যদি ভারী বর্ষণ হয়, তাহলে কি
কৈলাসহর আবার বানভাসী হবে, সেটা সময় বলবে। তাই আপনারা সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।